الشيطان الرجيم الودود ذو العرش المجيد أتاك حديث الجنود في تكذب الله من محفوظ عظيم। ধন্যবাদ আমাদের স্বেচ্ছাসেবকবৃন্দকে ফুল হাতে। আমাদের এই মেধা বিকশিত করার মাধ্যমে নিজেদের জীবনটা সুন্দর করব এবং এই দেশকে, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, পতাকার মর্যাদাকে সমুন্নত রাখবো। আমরা শিক্ষকদের কথা শুনবো, পিতামাতার কথা শুনবো, বড়দের সম্মান করব, ছোটদের স্নেহ করব। এই সমাজের একজন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব, সেই দায়িত্বটা যথাযথ পালন করব, সেই প্রত্যাশা রেখে আমি আবারও তোমাদেরকে এতক্ষণ কষ্ট করে আমাদের কথা শোনার জন্য তোমাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। শ্রদ্ধেয় প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষিকা মন্ডলী, শিক্ষকদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের সামনে আমার কথা বলা নিঃসন্দেহে একটি বেয়াদবি, তারপরও আমি একটু কথা সম্ভবত বেশি বলে ফেলেছি। এই জন্য আমি তাদের কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করে আবারও সবাইকে সালাম জানিয়ে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ধন্যবাদ। যার দক্ষতা এবং যোগ্যতা ইতিমধ্যেই তার কর্মের মধ্যে প্রকাশ পেয়েছে, যারা মোহাম্মদ নজরুল ইসলাম। সবাই উপস্থিত আছেন বিশেষ অতিথি ব্যারিস্টার এস.এম. মইনুল করিম, প্রধান আলোচক শেখ নামুল করিম। দুইজনই আমার অত্যন্ত প্রিয় ভাই। আমরা একসাথে মার্সিটে পড়েছি আগে আর পরে, এবং দুইজনই জ্ঞানী। যেতে যেতে সন্ধ্যা হয়ে যেত। আমাদের বাড়ি এখান থেকে 5.5 কিলোমিটার দূরে। ওই সময় আপা এই স্কুলে এসে পড়ালেখা করতো, এই জন্য গ্রামের মানুষ আমাদের সাথে কথা বলতো না, যে মেয়েদের স্কুলে পাঠায়, এক ঘরে করে দিয়েছিল আমাদেরকে। সেই সময় আপা পড়ালেখা করেছে। এখন কি তোমরা স্কুলে যদি না যাও তাইলে তোমাদের সাথে কথা বলে না, ঠিক কিনা? আর তখন মেয়ে শিক্ষা দিচ্ছে বাবা মা, এই জন্য তাদের সাথে কথা বলতো না গ্রামের মানুষ। সেই সময় এসে এই স্কুলে পড়ালেখা করে আজকে বিশেষ অতিথি এই নলছিটি অপরাধ ট্রাইব্যুনালের সম্মানিত প্রসিকিউটর ব্যারিস্টার শেখ মাইনুল করিম, নলছিটি মার্চেন্ট, সবাইকে জানাচ্ছি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এত ছাত্রদের মাঝে একত্রিত হয়ে আমরা এদের সাথে সাক্ষাৎ করতে পেরেছি, এজন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আমার স্কুল জীবনের সেই স্মৃতি মনে পড়ে, যখন আমরা গ্রাম থেকে এসে, এখান থেকে প্রায় 4.5 কিলোমিটার দূরে আমাদের গ্রাম, অনুরাগের গ্রাম, সেখান থেকে এসে আমরা এখানে ক্লাস 6-এ ভর্তি হয়েছিলাম। আমাদের সেই সময়ের স্মৃতিগুলো প্রতি, তার বাকি পুরোটা অংশই কাদা, সম্পূর্ণ হাঁটু পরিমাণ কাদা ভেঙে তারপরে আসতে হতো। এবং এই মার্সেট স্কুলেই আমরা যেহেতু 6 ভাই, ব্যারিস্টার মাইনুল বলেছে, আমরা 6 ভাই পড়ালেখা করেছি এবং গার্লস স্কুলে আমার বড় 2 বোন পড়ালেখা করেছে। আমার বড় বোন যখন এখানে পড়ালেখা করেছে, যখন তোমরা শুনেছো সে বোর্ডের 2nd স্ট্যান্ড করেছিল, এবং সে যখন স্কুলে আসতো সেই সময় আমরা তো কাদা মাখা রাস্তায় এসেছি, কিন্তু সে যখন আসতো তখন ওই রাস্তাও হয় নাই। বাড়ি থেকে তালের ডোঙ্গায় করে এসে একটি কাঁচা রাস্তায় উঠতে হতো।
জোকের অনেক ভয় ছিল। তখন জোকে যাতে কামড় দিতে না পারে সেজন্য আম্মা লবণ দিয়ে দিত সাথে, যাতে জোককে ধরলে জোক সারানোর মতো তো সাহস ছিল না। লবণ দেয়া হলে তখন জোকটা ছেড়ে দেয়, এটা তোমরা জানার কথা। এইভাবে করে স্কুলে আসতে হয়েছে। আর এত কষ্ট করে তারা ভাই বোনদের মধ্যে প্রায় অধিকাংশই বিশ্ববিদ্যালয় লেভেলে পড়ালেখা করেছি। আল্লাহর মেহেরবানিতে যতটুকু শিক্ষা অর্জন করতে পেরেছি, আমাদের শ্রদ্ধাদের সবার মাঝে থাকতে হবে। এবং যদি বড় হতে হয় তাহলে আমি বিশ্বাস করি মৌলিকভাবে তিনটা জিনিস অবশ্যই থাকতে হবে। স্বপ্ন, এই বড় হওয়ার স্বপ্ন একজনকে কিভাবে একজনকে বড় করে তুলতে পারে সে ব্যাপারে আমি একটা গল্প বলতে চাই। বলবে নরকে যেতে হবে। এখন তোমরা বলো কে কে, সে উপস্থিত সবাইকে জিজ্ঞেস করেছে, গির্জার উপস্থিত সবাইকে জিজ্ঞেস করেছে যে তোমরা বলো যে কে কে স্বর্গে যেতে চাও, কে কে নরকে যেতে চাও। এখন উপস্থিত সবাই হাত তুলেছে, কিন্তু একজন পিছনে বসে একজন ছোট্ট ছেলে যার বয়স 8 বছর, সে কোনো দিকে হাত তোলে নাই। তখন উনি ধমক দিয়ে জিজ্ঞেস করছে, এই ছেলে তুমি যে হাত তুললে না, তুমি কি করতে চাও? তখন সে বলেছে আমি হোয়াইট হাউসে যেতে চাই। হোয়াইট হাউস চেনো তোমরা? অনেকে চেনো আর অনেকে চেনো না। হোয়াইট হাউস হচ্ছে মার্কিন প্রেসিডেন্টের বাসভবন। তো 8 বছরের ছোট্ট ছেলে যার বাবা ছিল কাঠুরিয়া, বন থেকে কাঠ কেটে বাজারে বিক্রি করত, আর সেই বাজারে বিক্রি করার টাকা থেকে প্রতিদিনের বিকালবেলা তার চাল ডাল বাজার কিনে নিয়ে আসতো, ওটা দিয়ে তার সংসার পরিচালিত হতো। এই ছোট্ট কাঠুরিয়া 8 বছরের ছেলের এই এত ছোট বয়সে যদি তার এত বড় স্বপ্ন হতে পারে আমি আমেরিকার প্রেসিডেন্ট হব, একদিন সেই ছেলেই আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিল, যার নাম হচ্ছে আব্রাহাম লিঙ্কন। অতএব তোমরা চিন্তা করতে পারো যে এত প্রতিবন্ধকতার মাঝে এত বড় হওয়ার স্বপ্ন নিয়ে যখন এগিয়ে আসছে, অতএব এই ক্ষেত্রে বড় হওয়ার স্বপ্ন তোমাদের আমাদের মধ্যেও এই বড় হওয়ার স্বপ্ন থাকতে হবে। এর পাশাপাশি যে বিষয়টা থাকতে হবে সেটা কঠোর পরিশ্রমী হতে হবে। যথেষ্ট পরিমাণ পরিশ্রমী যদি তোমরা না হতে পারো তাহলে তোমার বড় হওয়া সম্ভব নয়। আমি এই প্রসঙ্গে বলবো যে হয়তো শিক্ষক বকা দিবে, বাবা মা বকা দিবে, কিন্তু এই বকা দিয়ে তোমাদের রাগ করলে চলবে না। তোমাদের মনে করতে হবে এই বকাটাই তোমাদের জন্য বড় দোয়া। টিচারের যে এই বকা, এর মধ্যে অনেক বরকত নিহিত রয়েছে। আমি আমার জীবনের একটা স্মৃতি বলে আমি শেষ দিকে যাব, সেটা হচ্ছে আমি যে বছরে 92 সালে মেট্রিক পরীক্ষার্থী ছিলাম, সেই বছর আমাদের টেস্ট পরীক্ষার আগে আমি একটু খেলাধুলায় বেশি সম্পৃক্ত হয়ে গিয়েছিলাম, হাডুডু খেলা বেশি পছন্দ করতাম। এই ক্লাসের সাথে ওই ক্লাসের টিম, খালের এপার ওপার, এই গ্রাম ওই গ্রাম, বিভিন্ন টিমে অংশগ্রহণ করতাম এবং এইটা একটা অভ্যাস হয়ে গিয়েছিল, যে কারণে আমার টেস্টের রেজাল্ট খুবই খারাপ হয়েছে। আমি যেদিন টেস্টের রেজাল্ট নিতে আসছি তখন আমাদের কমান্ডার স্যার ছিলেন। কমান্ডার স্যার একটা জোড়া ব্যাট নিয়ে লাফ দিয়ে এসে বলছে, আবার খবর রেজাল্ট জানতে আসছো, এত বড় সাহস, তুই তো সেকেন্ড ডিভিশনের মার্কসও পাও নাই। এই যে স্যারের ধমকের লাঠির ভয়ে যে দৌড় দিলাম, তখনই আমার মনে একটা প্রতিজ্ঞা শুরু হয়েছে যে না, আমার তো এত খারাপ রেজাল্ট করলে চলবে না, আমি সেকেন্ড ডিভিশন মার্কসও পেলাম না। এই আমি টেস্টের পরে খুব সিরিয়াস হয়ে পড়ালেখা করার চেষ্টা করলাম। দেখা গেল যে আমার টার্গেট ছিল আল্লাহ কোনো মতে একটা ফার্স্ট ডিভিশন যাতে পাই। তো রেজাল্টের পরে দেখা গেল আমি কমার্স বিভাগে 739 নাম্বার পেয়েছি। সেই সময় 750, অর্থাৎ স্টার মার্কসের আগেই বোর্ডের স্টার মার্কসের চাইতে বোর্ডের স্ট্যান্ডার্ডের সংখ্যা কম ছিল, অর্থাৎ স্টার মার্কস যারা পেয়েছে তারা সবাই বোর্ডের প্লেস পেয়েছে। এখন এটা আমি বলেছি এই জন্য যে আমি যে স্টার মার্কস পাইনি এটা আমার ব্যর্থতা। আমি যদি আগে একটু সিরিয়াস হতাম তাহলে
কিন্তু এই স্টার মার্কস সহ এই 10টা মার্কস কোনো কঠিন ব্যাপার ছিল না। এই সময়ের ব্যবধানে যদি সেকেন্ড ডিভিশন থেকে শুরু করে এই পর্যন্ত আসা যায়, তাহলে আরেকটু আগে যদি সচেতন হতে পারতাম, তাহলে কিন্তু স্টার মার্কস কিংবা বোর্ড স্ট্যান্ড করা সম্ভব ছিল। এখন আমি যে আমাকে আগে আবিষ্কার করতে পারিনি, আগে আমি চিন্তা করতে পারিনি যে আমার পক্ষে এতটুকু করা সম্ভব। অতএব তোমাদেরকে বিশ্বাস করতে চাই, তোমরাই আবিষ্কার করে নিবে। তোমরা আজকে তোমাদের মধ্যে ভাবতে হবে, তুমি আজকে এখানে ছাত্র আছো, তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হবে, তোমাকে ঢাকা মেডিকেলে চান্স পেতে হবে, তোমাকে বুয়েটে চান্স পেতে হবে। তুমি যদি এদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলোতে চান্স পেতে পারো, তাহলে তোমাকে অবশ্যই এই দেশের এবং জাতির গঠনে অনেক ভূমিকা পালন করা সম্ভব হবে। আমি যেটা বলেছি, আমরা গ্রাম থেকে পাশ করে আমাদের ভাই বোনরা যেভাবে বড় প্রতিষ্ঠানে পড়েছে। তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? কিন্তু আমরা চেষ্টা করব এটা যেন ভবিষ্যতে আরো সুন্দর হয়। কিন্তু যেটুকু আছে এটাকে আরো সুন্দর করার জন্য তোমাদের সবার সহযোগিতা দরকার। তোমরা কি আমাদের সহযোগিতা করবা? আচ্ছা, আমি 2000 সালে এখান থেকে এসএসসি পাস করে গিয়েছি। আমাদের ক্লাস 6 এর ক্লাস হইতো ওই পাশে, যেখানে এখন গার্লস শাখা, ওইখানে ছিল টিন শেড, সেইখানে আমাদের ক্লাস হইতো 6 এর। এদিকে আসতে ভয় পেতাম, কারণ এদিকে হেডমাস্টার স্যার থাকে আর বড় ভাইরা থাকে। এই জন্য 6 এ যখন পড়তাম এই রাস্তার এই পাশেই খুব কম আসতাম। এরপরে শুধু পিটির সময় আসতাম। এরপরে আস্তে আস্তে এক সময় তোমাদের মতো বড় ভাই হয়েছি, তখন এখানেই আমরা নেতা ছিলাম। এরপরে এক সময় আমাদেরকে বিদায় দিয়ে দিয়েছে। বরিশাল হাতেম আলী কলেজে পড়ালেখা করছি, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি, লন্ডনে গিয়ে পড়ালেখা করেছি। এখন তোমাদের কাছে আবার আসছি। কেন আসছি? তোমরা যাতে আমার চাইতেও বেশি পড়ালেখা করতে পারো, আরো বেশি ভালো পড়ালেখা করতে পারো, বেশি ভালো অবস্থানে যেতে পারো, সেইটার জন্য তোমাদের কাছে আসা, তোমাদের সাথে কথা বলা, তোমাদের সাথে দেখা করা, তোমরা যাতে উৎসাহ পাও। আজকের এই প্রোগ্রামের আয়োজন যেটা করা হয়েছে, যেই প্রতিষ্ঠানের নামে, সেটা হচ্ছে শেখ আব্দুল কাদের জাহানারা বেগম ফাউন্ডেশন। এরা দুইজন ছিল। আমরা 6 ভাই 2 বোন। আমরা 6 ভাই সবাই এই স্কুলে পড়ালেখা করেছি। চলে গেছে, পরে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে। আর তারও বড় একজন ছিল বোন, সে এই যে গার্লস স্কুল দেখো, এই একমাত্র। এজন্যই আপাও বলেছে যে আমরা যেন তোমাদের কাছে আসি, তার এই রেকর্ড যেন তোমরা ভাঙতে পারো। এই স্কুলের ছাত্রদের মধ্যে আমি একমাত্র ব্যারিস্টার। আমি চাই তোমরা এই রেকর্ড ভাঙো। তোমরা রাজি আছো? যেটা আসতে হয়ে গেল। সকালে নাস্তা করেছো? হ্যাঁ, ঠিক আছে। এরপরে যিনি ভাই, সেও ইসলামে দেন, জমি জমা চলবে, হাল চাষ করবে। এই পড়ালেখা না করলে বড় ভাইরাও এখানে আছে, তারাও বলতো যে পড়ালেখা করস না, দেখিস তোর এই হাল চাষ করতে যাওয়া লাগবে। কিন্তু তখন খুব মন খারাপ হইতো, কিন্তু এখন মন খারাপ হয় না। এখন আমার ওইটাই ভাল লাগে, যদি হাল চাষ করে এটা অনেক ভালো একটা পেশা। কিন্তু সেটা করতে হবে কিভাবে? পড়ালেখা করে এসে শুধু লাঙল দিয়ে চললেই হবে না, এইটাকে উন্নত প্রযুক্তি দিয়ে যাতে করা যায় সেটার জন্য। কৃষিটা কোনো খারাপ পেশা না, অনেক ভালো পেশা, সবচাইতে ভালো পেশা বলবো আমি। কিন্তু সেইটাই করতে হবে জ্ঞান আহরণের পরে। তো আজকে আমাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার বাবা যে শেখ আব্দুল কাদের, ওনার অনেক কষ্ট করেছেন। উনি এসএসসি পরীক্ষা দিয়েছে, আমাদের তোমাদের পরীক্ষা, এসএসসি বড় ভাইদের পরীক্ষার সেন্টারে কলিকাতা। আমাদের এই এলাকার যারা সুবিধা বঞ্চিত আছে বা ছেলের মানুষ যাতে পড়ালেখা ভালো করে, এইটার জন্য তার অনেক স্বপ্ন ছিল। সে আস্তে আস্তে টাকা জমাইতো,
বা যারা ভালো রেজাল্ট করে তাদেরকে আরো উৎসাহ দেওয়ার জন্য সে এই টাকাটা ব্যয় করবে। এই জন্য সেই জীবন্ত থেকে আমরা শুরু করেছি। বাবা মারা গেছে 2009 সালে, আর আম্মা মারা গেছে গত বছর। আমরা এর আগেও বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামের করেছি। এবছর থেকে আমরা আশা করতেছি এই প্রত্যেক ক্লাসে তোমরা যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হচ্ছ তাদেরকে আমরা ছোট্ট একটা পুরস্কার দেব। এই পুরস্কারটার দামের দিকে তোমরা তাকাবা না, পুরস্কার সাইজের দিকে তোমরা তাকাবা না। আমাদের অনুরোধ থাকবে তোমরা এইটাকে তোমাদের উৎসাহ দেওয়ার একটা হাতিয়ার হিসেবে নিবা, এবং আগামী বছর এখানে যারা সবাই আসো সবারই থাকবে যে আমি আগামী বছরও পুরস্কার পাবো, ফার্স্ট হবো, এবং আমরা চেষ্টা করবো যে আরো ভালো পুরস্কার যেন দিতে পারি সেই ব্যবস্থা করতে। এজন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা তোমাদের বয়েজ শাখা, গার্লস শাখা, নলসিটি গার্লস স্কুল এবং আমাদের গ্রাম যে অনুরাগ, ওখানে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার এদেরকে এবছর দিব। আস্তে আস্তে চেষ্টা করবো সারা নলসিটি, ঝালকাঠি, একটা সময় যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে সারা দেশব্যাপী আমরা এটা এই নেতৃত্ব যদি আমরা সঠিক নেতৃত্ব সামনে না নিয়ে আসতে পারি, আদর্শবান নেতৃত্ব না নিয়ে আসতে পারি, শিক্ষা ক্ষেত্রে না থাক, অন্য ক্ষেত্রে তার যদি মেধা থাকে, আমার জনগণ বেকার থাকতে হবে। কিছুটা হয়তো আনন্দ দিয়েছি আমি জানি না কোন দৃষ্টিভঙ্গি তোমরা ভালো দৃষ্টিভঙ্গি দিয়েছ। তোমাদের সবার একটা কথা, ওনাদের একটা উজ্জ্বল দৃষ্টান্ত, ওনাদের অনুকরণ করে তোমরা বড় হও। ওনাদের ইতিহাস আমি আরো জানি। আমি অবসর সময় তারাও কিন্তু একদিন তোমাদের মতো এই জায়গায় ছিল। আমিও একসময় এই মার্সেন্ট স্কুলের ছাত্র ছিলাম। তোমাদের এছাড়া আজকের প্রোগ্রামের সভাপতিত্ব তাদের জন্য একটা প্রশ্ন আছে, করব? যে কোনো বিষয়ে পরিবর্তনের জন্য সবচেয়ে বেশি কি প্রয়োজন? পেছনে বলো, আমি বুঝতে পারিনি। সামনে আসবে, তুমি আসো। তো তুমি বলতে যাচ্ছিলে, বলো। আচ্ছা, এটা একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট। আমি একটু বলে দেই, পেছনে যারা কথা বলবো তাদের জন্য আরো প্রশ্ন থাকবে, ঠিক আছে? একতাবদ্ধ হবে, সাহসের সাথে পরিশ্রমী হবে, সাহসের সাথে সকল প্রতিকূলতা, প্রতিবন্ধকতা তোমরা মোকাবেলা করবে, ঠিক আছে? এখানে আমাদের পূর্ববর্তী বক্তা তারা বলেছেন যে খুব ভালো স্টুডেন্ট হলেই হবে না, সাথে কি হতে হবে? ভালো মানুষই হতে হবে, এবং ভালো মানুষ যে মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হতে হবে। তোমরা একটা কথা জানো যে হোয়াট গোস অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। তুমি যে কাজটি করবে, এটা সহজ বাংলা আমরা যদি বলি যে কি বলে, একটা কথা আছে না যে ইট মারলে পাটকেল টিকিতে হয়। এটা সুন্দর করে বললে কবি সাহিত্যকে বলেন হোয়াট গোস অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। মানে তুমি এই পৃথিবীতে যতটুকু ইনপুট দেবে সেই ইনপুটটুকুই তোমার কাছে ফিরে আসবে।
তুমি যদি একজন ভালো মানুষ হও, তোমার কাছে তুমি যদি এই পৃথিবীকে, এই দেশকে সুন্দর করতে চাও, তাহলে আলটিমেটলি তুমি একটি সুন্দর দেশ পাবে। ঠিক আছে, আমি খুব বেশি কথা বলবো না। আমরা ইতিমধ্যে কিছু বিষয় তার উল্লেখ করেছেন এখানে, আমিও মুগ্ধ হয়ে শুনছিলাম যে আমাদের এরকম ভালো কাজ, যে আপনারা যে এই শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন, তাদেরকে যে অনুপ্রাণিত করেছেন শিক্ষার ক্ষেত্রে।